नमस्कार बंधुरा सबाइके स्वागत आमार चैनल कालुर झुलिते। आपनारा सबाई जानेन जे आमरा बेरिয়েছি জাসকার ভ্যালি टूरे। तो सबार प्रथमे आमरा ट्रेने करे शियालदा थेके चले एसेछिलाम दिल्ली। दिल्ली थेके आमरा आबार बंदे भारत धरे चले एसेछिलाम जम्मूते। परेर दिन जम्मूते एक रात नाइट स्टे करे परेर दिन सकालबेला आबार बंदे भारत धरे आमरा सोजा चले एसेछि श्रीनगर। तारपर श्रीनगर थेके एक गाड़ी बुक करा छिलो, सेई गाड़ीते करे आमरा सोजा चले गियेछिलाम सोनमार्गे। सोनमार्गे आमरा एक रात काटानोर पर एखन आमरा चले एसेछि शांको बा शंकुते। तो आसार पथे आमरा कारगिल द्रास एगुलो देखे आमरा एखन एखाने एसे पौंछेछि। तो शांकोर जे गेस्ट हाउसे आमरा छिलाम सेटा हच्छे जम्मू काश्मीर टुरिज्म डिपार्टमेंटेरই गेस्ट हाउस, ओদের নিজস্ব गेस्ट हाउस। एबं এই गेस्ट हाउस থেকে गेस्ट हाउसेर ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা সত্যি অসাধারণ। আর এইটা মোটামুটি আপনাদের ডবল বেডরুমের একটা আমি ঘরের ছবি দেখাচ্ছি। মোটামুটি 500 টাকা করে নিয়েছিল, তবে ব্রেকফাস্ট বা ডিনার কিছুই ইনক্লুড ছিল না, সবটাই আপনার নিজস্ব খরচে। আর এটা হলো গেস্ট হাউসের বাইরের পিছনের ছবি। আজ 13 জুন 2025 আমরা কারগিলের শাঙ্কো ভিলেজের জম্মু কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ট্যুরিস্ট বাংলোতে ছিলাম। ওখানে ব্রেকফাস্ট করে আমরা 9টার সময় রওনা দিয়েছি রংদুমের উদ্দেশ্যে। যার পথে এখন দেখব পীর বাবাকে। পীর বাবার ভীষণ জাগ্রত এবং বিভিন্ন স্থান থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে এই পীর বাবার এখানে সমস্ত ধর্মের মানুষ এখানে আসেন, আনন্দ লাভ করেন, শান্তি পান। সেই জন্য আমরাও সেই উদ্দেশ্যেই দর্শন করার জন্য যাচ্ছি। আমরা এখন এসেছি পীর বাবার আশ্রমে, যেটা হচ্ছে কিনা সাংকো থেকে রংদম মনাস্ট্রি যাওয়ার পথেই পড়ে, একদম খুব কাছেই। সর্বধর্ম সমন্বয় এখানে হচ্ছে না পীর বাবা আছে, ভীষণই জাগ্রত বাবা। যেমন আমাদের লোকাল ফুরফুরা শরীফ বা ঘুটের শরীফের পীর বাবার আশ্রম আছে, ঠিক তেমনই এখানকার এটা হলো পীর বাবার আশ্রম। আচ্ছা, ও মাথায় মাথা ঢাকা কাপড় লাগবে। তো পীর বাবার আশ্রমে যেতে গেলে যে যেমন সমস্ত মুসলিম ধর্মাবলম্বী যে সমস্ত মসজিদে গেলেই মাথার কাপড় দিয়ে ঢাকতে হয়, সেরকমই আমাদেরও মাথায় কিন্তু কাপড় দিতে হলো। তো কাপড় একটা থাকতেই হবে। যেমন গুরুদুয়ারাতেও মাথায় কাপড় দেওয়াটা মেয়েদের একটা রেওয়াজ, ছেলেদেরও মাথায় কাপড় দেওয়া ঠিক তেমনই। এই সুন্দর উপত্যকার মধ্যে দেখুন চারিদিকে উঁচু উঁচু পাহাড় পর্বত, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুরু রিভার। আর এই যে এখানে আছে পীর বাবার আশ্রম, অসাধারণ। স্বামীর কাছে রাজার কাছে আবেদন করেছিলেন যে এই অঞ্চলে তুমি একজন ইসলাম ধর্ম প্রচারককে আনো। তখন ওই নামগিয়াল রাজা, ভালো পিকটা আসছে, রাজা নামগিয়াল খুব সুন্দর এই মীর হাসিমকে, সৈয়দ মীর হাসিমকে কাশ্মীর থেকে ডেকে পাঠান। উনি কাশ্মীর থেকে আসেন, বিখ্যাত স্কলার লোক ছিলেন। এসে উনি ওনার ছেলেকে ইসলাম ধর্মের পাঠ দেন এবং ওনারা ইসলাম ধর্মে হন আর কি, ট্রান্সফার্ড হন। এবং তারপরে এই অঞ্চলে ইসলাম ধর্মের প্রচারক হিসেবে উনি দীর্ঘদিন কাজ করেন। চারিপাশে উঁচু উঁচু রুক্ষ শুষ্ক ন্যাড়া পাহাড়, আর নিচে দেখুন কি সুন্দর গাছগাছালিতে ভরা সবুজ
ছোট ছোট পাহাড়ি গ্রাম। এই পাহাড়ি গ্রামগুলো যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যা এই অঞ্চলে এসে কল্পনাই করা যায় না। কারণ এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্টই কম হয়, তবুও এখানকার মানুষজন পরিবেশকে সবুজ রাখার জন্য যথেষ্ট পরিমাণে গাছ লাগাচ্ছে। তবে আর একটা কথা, যেহেতু এই অঞ্চলে প্রচুর বরফ গলা জলে পুষ্ট নদী রয়েছে, যে সমস্ত নদীগুলো সিন্ধু নদীরই উপনদী, সেই সমস্ত নদীর জলকে কাজে লাগিয়ে এখানকার মানুষ কিন্তু প্রচুর পরিমাণে নিজেদের প্রয়োজনের জন্য চাষাবাদও করে থাকে। লাদাখ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের কথা যতই আমরা বলি না কেন, বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক গুণই সুন্দর। এত সুন্দর একটা উপত্যকা, যার নিচ দিয়ে বয়ে চলেছে সুরু রিভার। আর তারপরে এখানে প্রত্যেচে গ্রাম ক্রস করলেই কিন্তু প্রথম নুন আর কুন পিক দুটো দেখা যায়, যেটা হলো কারাকোরাম পর্বতের অন্যতম দুটো পিক, যেটা এই অঞ্চলে এসেই কিন্তু আপনি দেখতে পাবেন। এখন আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেখান থেকে সুরু ভ্যালিটা খুব সুন্দরভাবে এবং নুনকুন পিক দুটো দেখা যায়। পুর্তিচে সুরু রিভার ভিউ বা পুর্তিচে গ্রামের এন্ট্রি করতে এই নুন আর কুন পিকটা দেখা যায়, যেটা এই সাইডে যেটা বেশি স্নো পড়েছে সেটাকে বলছে নুন, আর এই পাশেরটা কিন্তু হচ্ছে কুন, নুন কুন পিক। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুরু রিভার, অসাধারণ সৌন্দর্য। নুন আর কুন দুটো পিক, যেটার উচ্চতা প্রায় 23,400 ফিট আর 23,200 ফিটের কাছাকাছি। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুরু রিভার। এটা সুরু ভ্যালি, অসাধারণ ভিউ। ইচ্ছা করে এখানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দিতে। তেরোই জুন 2025। আমরা এখন সুরু নদীর ধারে সাংকুর থেকে এগিয়ে, প্রায় সাংকুর থেকে 15 কিলোমিটার এগিয়ে আমরা দাঁড়িয়ে আছি পুর্তিচে সুরু নদীর ধারে। আমাদের সামনে সেই বিখ্যাত নুন এবং কুন পিক ভিজিবল হচ্ছে। একদম দুটোই প্রায়, একটা 24,000 অ্যাবাউট 24,219 আর একটা 23,400। অসাধারণ দৃশ্য। সামনে দিয়ে সুরু নদী বয়ে চলেছে, সুরু নদীর উপত্যকায়। এখন আমরা জাস্কার নদীর কাছে পৌঁছইনি, সুরু ভ্যালিতেই রয়েছি। আমরা কাল জাস্কার ভ্যালিতে পৌঁছবো পেনজিলা ক্রস করে। এখন সুরু নদীর অববাহিকায় রয়েছে, চারদিকে এক অসাধারণ দৃশ্য। সেই লাদাখ এর অঞ্চলের একেবারে রুক্ষ পাহাড়ের ওপর বরফ পড়ে আছে। সুরু নদীর পাশ দিয়ে একটুখানি না হাঁটলে হয়তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একদম আত্মস্থ করা যাবে না। তাই নদীর পাড় ধরে অনেকক্ষণ বসেও ছিলাম আর কিছুক্ষণ হাঁটলাম। আর নিচ দিয়ে বয়ে চলেছে সুরু নদী, প্রচণ্ড গর্জন করে যাচ্ছে এবং সে এক অসাধারণ অভিজ্ঞতা, যেটা হয়তো আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। তো যাই হোক, সুরু নদীর উপত্যকা এবং সুরু নদীকে টাটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সোজা রংদমের দিকে। তো আমরা কিন্তু যাচ্ছি অ্যাকচুয়ালি জাস্কার ভ্যালির উপত্যকা দেখার জন্য। তো এটাও একটা লাদাখ অঞ্চলের একটা বিশেষ অঞ্চল, তবে এটা লে লাদাখের দিকে না। যেদিকে প্যাংগং লেক দেখা যায় সেদিকটা কিন্তু আমরা যাচ্ছি না। আমরা একটু অপোজিট সাইডে জাস্কার রিভার এবং জাস্কার যে রিভার ভ্যালি, পাদুম, এই সাইডটা আমরা যাচ্ছি। তো সেই দিকে যেতে গিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্যের আমি সম্মুখীন হয়েছি তা সত্যি আমার মনেতে চিরকাল গেঁথে থাকবে।
উঁচু উঁচু রুক্ষ ভূমিরূপ পর্বতচূড়া যে এত সুন্দর হতে পারে তা এখানে না এলে কল্পনা করা যায় না। স্নো কভার পিকগুলো আপনাকে সবসময় ওয়েলকাম করছেন, যে এত সুন্দর দৃশ্য দেখার জন্য বারংবার যেন এই প্রকৃতির কোলে যেন আপনি বা আমরা সবাই যেন ফিরে আসতে পারি। আর রাস্তা পুরো একদম খুব সুন্দর ছিল, মাখনের মতো রাস্তা। খুব খুব কম পরিমাণে রাস্তা আমরা একটু খারাপ পেয়েছি, তবে বেশিরভাগ সময় কিন্তু সুন্দর রাস্তা। আর তার সাথে তো রয়েছে যে পাশ দিয়ে বয়ে চলা নদী, যে নদী সবসময় আপনাকে ওয়েলকাম করছে এত সুন্দর উপত্যকা সুন্দরভাবে দেখার জন্য। যাই হোক, এইভাবে মোটামুটি আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। এবার আমরা প্রায় রংদমের কাছাকাছি চলে এসেছি। এই অঞ্চলে আর একটা কথা বলবো যে এই অঞ্চলে দেখলাম প্রচুর কম বয়সী ছেলে মেয়ে বাইকে করে রোড ট্রিপ করছে। তো তাদের এই সাহসিকতা এবং উদ্যমকে আমরা কুর্নিশ জানাই, যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশকে তারা আরও বেশি কাছ থেকে উপভোগ করার জন্যই হয়তো তারা রোড ট্রিপে বেরিয়েছে। তো যাই হোক, এরকম রোড ট্রিপে যাওয়ার জন্য বারংবারই হয়তো প্রকৃতিপ্রেমীরা বারবার বলে থাকে, তবে যা কিছু করতে হবে সবটাই কিন্তু 40-এর আগেই করতে হবে। 40 বছরের বেশি হয়ে গেলে কিন্তু এই রোড ট্রিপে আসা খুবই কষ্টকর। তবে এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, এবার দেখুন যে আমরা যেতে যেতে দেখলাম জায়গায় জায়গায় প্রচুর টেন্ট খাটিয়ে স্কুলের ছেলে মেয়ে, কলেজের ছেলে মেয়েরা পিকনিক করছে। তো পরে জানলাম যে এখান থেকে গভর্নমেন্টেরই বলে দেওয়া হয়েছে যে সামার ভ্যাকেশানে এদেরকে ক্যাম্প করানোর জন্য। তো সেই ক্যাম্পের জন্য তারা এসেছে। তো সেই সমস্ত অনেকগুলো ক্যাম্প দেখে আমরা এখন চলে এসেছি একটা সুন্দর গ্লেশিয়ারের পাদদেশে। সামনে যদিও গ্লেশিয়ারগুলো কালো মাটিতে ঢাকা থাকে বলে বোঝা যায় না। তো যাই হোক, আমি কিছুটা নিচে নেমে আমি আপনাদের দেখাবার চেষ্টা করবো এই সুন্দর গ্লেশিয়ারটা। আমরা এখন প্রাকাচিক গ্রামের কাছেই গুমরি গ্লেশিয়ারের কাছে এসেছি। পিছনেই বিশাল বড় গ্লেশিয়ার, যেমন উঠছে পড়ে পাহাড় থেকে একদম বাইরে নেমে এসছে। জিনিসটা দেখুন কি সুন্দর এই ভিউ। সবাই মিলে একটুখানি ছবি তুলছি, ভিডিও করছে, এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না, অসাধারণ। চুঙ্গি লেপে রেখে দিয়েছে। কিন্তু শোনে সব বুঝেছে। কি লেখা আছে? কাকুর মতন এরকম বেড়াবো, ঘুরবো। যিনি বলেছে কাকুর কিন্তু জীবন চলে গেছে, তোমার জীবন এখন তৈরি হয়নি। কাকুর সঙ্গে বেরিয়ে পড়বো আর কি। কখনোই জুনের আগে এদিকে আসা যাবে না। মিনি ছেড়ে দেয়, মিনি ওর খেলাটা সরু নদী কিন্তু আমাদের কার্গিল থেকে আমরা এখনো আসছি, সরু নদী কিন্তু আমাদের নিচে নেমে যাচ্ছে, দেখছো তো? সরু নদী কিন্তু নিচে গিয়ে সিন্ধে মিলছে, কিন্তু কি অদ্ভুত ভাবে দেখবে পেনজিলার পর কিরকম দেখবে পরিবর্তন। এখন জাস্কার ভ্যালি আসছে। নদী উপত্যকার নিচে সবুজ মাঠের মধ্যে প্রচুর চামড়ি গাই ও দেশি গরু ঘুরে বেড়াচ্ছে। গাড়ির মধ্যে থাকা আমরা সবাই ওগুলো গরু না চামড়ি গাই সেটাকে নিয়েই আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। তারপর দেখলাম একটা সুন্দর নীল জলরাশি, যেটা লাদাখ অঞ্চলে সুপরিচিত। যদিও আমরা প্যাংগং লেকের দিকে যাইনি, আমরা যাচ্ছি জাস্কার ভ্যালির দিকে, তাই এরকম নীল জলরাশি এই জায়গাটা দেখতে পেয়ে আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। তার সেই জলের চারিপাশে যে সবুজ ঘাস আছে সেই ঘাসের মধ্যে চড়ে বেড়াচ্ছে
চামড়ি গাইগুলো। রাস্তার দুপাশে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা প্রায় রংদমের কাছাকাছি চলে এসেছি। এই যে বোর্ডগুলো লেখা আছে, এই বোর্ডগুলো আমাদেরকে ওয়েলকাম করছে, যার খুব অল্প কাছেই কিন্তু রংদম। তো আমরা এখন সে পথেই চলেছি। আরও কিছুটা যাওয়ার পরে দেখলাম ওই যে রংদম গ্রামে সীমানা দেখা যাচ্ছে, যেখানে ছোট ছোট কিছু বাড়ি রয়েছে আর তার চারিপাশে রয়েছে সুউচ্চ শ্বেত শুভ্র বরফে ঢাকা পর্বতমালা। এই সমস্ত বাড়িগুলো দেখেই খুব সহজে অনুমান করা যায় এই জায়গাগুলো কতটা প্রত্যন্ত এলাকা, কতটা রিমোট এলাকা এবং কতটা কষ্টকর জীবনযাত্রার মধ্যে দিয়ে এই এলাকার মানুষগুলো দিন কাটাচ্ছে। তো রংদম আমরা পৌঁছে গিয়েছি এবং রংদম পৌঁছে আমাদের সবার প্রথমে কাজ হলো এখানে আমাদের রাতে একটা ঠিকানা খোঁজায়, কারণ আমরা কোনো হোটেল বুক করে আসিনি। আমরা এখন এসে পৌঁছালাম রংদম। একদম চারিদিকে পাহাড়ে ঘেরা, স্নো পিকে ঘেরা, একদম সবকটাই চূড়া, খুব সুন্দর ভিউ। আর ঘড়ির কাঁটাতে বলছে 1:21। প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, যে সবাই একটু রুম দেখা হচ্ছে। এটা হলো কিনা জম্মু কাশ্মীর ট্যুরিজমেরই বাংলো, কিন্তু এই রুমটা আমাদের খুব একটা পছন্দ হলো না, কারণ এখানে না খুব একটা গিজার বা গরম জলের ব্যবস্থা নেই, একটা সমস্যা আছে। সরকারি ব্যবস্থা এখানে অসুবিধার মধ্যে, তাই আমরা প্রাইভেটে দেখতে যাচ্ছি। প্রাইভেটে এই সমস্ত হোটেলগুলো আছে, দেখতে যাচ্ছে, দেখা যাক। কিছুটা খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে এখানে থাকার সবচেয়ে ভালো এবং একমাত্র উপায় হলো এই লা হিমালয়া গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, কারণ এখানে এদেরই একমাত্র মোটামুটি ভালো থাকার ব্যবস্থা আছে, আরগুলো খুব একটা ভালো না। রংদম গ্রামের কাছে এসেছি, তো এখানে গ্রামটা ছোট্ট একটা গ্রাম, ব্যাগপত্র সব রেখে দিয়ে আমরা এখন বেরিয়েছি কিছু দেখার সৌন্দর্য উপভোগ করার জন্য। তবে যদিও ওখানে থাকা এবং খাওয়া নিয়ে আমরা প্রায় পরে পেলাম একটা বৌদ্ধিস্ট গ্রাম, যেটা লাদাখ রিজিয়নে রুম অনুযায়ী 2600 টাকা করে নিয়েছিল। এখানকার হাউস টাইপগুলো যদি দেখি আমরা, তাহলে দেখতে বোঝাই যাচ্ছে মাথাটা কিন্তু ফ্ল্যাট টপ, যেহেতু এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম। এখানে বৌদ্ধদের যেমন যে হুইলগুলো ঘোরায়, সেই হুইল, একটা বিশাল বড় হুইল আছে, গ্রামের হুইল। তো আমি একটু এটা ঘোরাবার চেষ্টা করছি। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, এখানে একটা প্যাগোডার মতন এখানে আরেকটা ইয়ে আছে। दवाई हाँ किस किस हकीम का दवाई। हकीम का दवाई। अच्छा, किस चीज़ के लिए? पाँव भी, हाँ, ये टांग के लिए। टांग के लिए। अच्छा, आप लेके जाए आयुर्वेदिक या एलोपैथी? हकीम का, जड़ी बूटी का। हाँ, अच्छा अच्छा अच्छा।
এখানকার মাইল ফলক দেখে বুঝতেই পারছেন যে রাস্তার দিয়ে আমরা এতক্ষণ এসেছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 30 এবং এখান থেকে জাস্কার হলো 128 কিলোমিটার দূরে, আর সামনে একটা ছোট গ্রাম 8 কিলোমিটার দূরে আছে, তার নাম হচ্ছে তাসি। তো আমরা আগামীকাল এখান থেকে আবার জার্নি শুরু করব। তো এখন বিকেলের সময়, হাতে অনেকটাই সময় আছে, কারণ সূর্য ডুবতে এখন অনেকটাই দেরি আছে। তাই আমরা কাছাকাছি কি দেখা যায় সেই জন্য আমরা রিভার বেড বরাবর নেমে এসেছি। আর রিভার বেডটা ছিল একদম শুকনো এবং সবুজ কার্পেটে মোড়া, তাই আর লোভ সামলাতে পারিনি, তাই সবাই চলে এসেছি একদম সুরু রিভারের কাছে যাওয়ার জন্য। খুব সুন্দর ভিউ, আই লাভ লাদাখ। গুটি গুটি পায়ে চরণবাবু এগিয়ে আসছে, কালুরঝুলির কালুবাবু। তার পেছনে আসছে নিতাইদা, যিনি আমাদের সবারই প্রিয় খুড়ো। সামনে চলে গিয়েছে চন্দনদা, আমাদের গ্রুপ লিডার, আছে জনার্দন দা, আছে গৌতম দা, আর আছে আমাদের চন্দনদার মিসেস মনিদি। মনিদি সত্যি অসাধারণ। মনিদির হেল্পফুল যে মনোভাব সেটা সবাইকে মুগ্ধ করে। আমি নিজে এত জুনিয়র হয়েও আমি হয়তো হেল্প করতে পারছি না, উনি সব কাজে, সে জল ভরা থেকে শুরু করে জলের বোতল ক্যারি করা সবই উনি কিন্তু একাই করছেন, এবং এটাতে কোনো উনি একদমই হেজিটেট করছেন না যে আমি কেন নেব, ও কেন নেবে না। এমনকি খাবার পরিবেশন থেকে শুরু করে চা পরিবেশন সব কিছুতেই কিন্তু উনি হেল্প করছেন। আর এই যে সুরু রিভার, সে রিভার ভ্যালি, এই পুরোটাই কিন্তু রিভার ভ্যালি। জায়গায় জায়গায় এরকম ধরনের টোপোগ্রাফি হয়েছে, মাটিগুলো ডলা ডলা পাকিয়ে গিয়েছে। আর এই এলাকায় এলে সবাই জানেন অক্সিজেন লেভেল একটু কম থাকে, তাই কর্পূর একটু নাকে দিয়ে চরণবাবু আসছে, আর পিছনে খুড়ো আসছে। আকাশে পাহাড়ি ময়না উড়ে যাচ্ছে। সুরু ভ্যালির সুরু নদীর উপত্যকাতে দেখুন চর জেগেছে যেন, আবার নদী বিনুনি আকৃতিতে প্রবাহিত হচ্ছে। যেহেতু সুরু নদী একটি পাহাড়ি খরস্রোতা নদী, তাই এই নদীর জলের ভিজিবিলিটি কম, তবে জায়গায় জায়গায় জল জমে কিছুটা জলাভূমি তৈরি হয়েছে, যে জলাভূমির মধ্যে আমরা দূরের পাহাড়ের রিফ্লেক্ট বা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম। তবে সেই প্রতিচ্ছবিটা কিছুটা পরিমাণে অস্পষ্ট, কারণ জলটা একটু ঘোলাটে ছিল। তো যাই হোক, এখন আবার ঠান্ডা লাগতে শুরু করেছে। নানান রকমের গল্প হাসি মজা করতে করতে কখন যে বিকেলবেলার সময়টা যে শেষ হয়ে গেল তা আমরা বুঝতে পারলাম না। তাই আর বেশি দেরিও করলাম না, কারণ ঠান্ডাও লাগছে আর অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি, অনেকটাই সময় কাটিয়েছি। তাই এবারে হোটেলের দিকে ফিরে যাওয়াটাই আমাদের শ্রেয় বলে মনে করলাম। তাই এখন আমরা সবাই হোটেলের পথে। জাস্কার ভ্যালি ট্যুরের এই পার্ট আপাতত এই পর্যন্ত। পরের পার্টটা আমরা এখান থেকে কোথায় গেলাম তা দেখার জন্য অবশ্যই নেক্সট পার্টটা দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।